চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি জাহিদ রিপনের কাছে। আবারও ফিরে এলাম। শুরুতেই বলছিলাম যে নববর্ষ 1433 উপলক্ষে স্বপ্ন দলের পক্ষ থেকে একদম বেশ আড়ম্বরপূর্ণ দুটো প্রদর্শনী ছিল শিল্পকলা একাডেমিতে, এবং সেটি ছিল চিত্রাঙ্গদার। সে প্রসঙ্গে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। বঙ্গাব্দের নতুন বছর 1433, নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা স্বপ্নদল থেকে এই বঙ্গাব্দ উপলক্ষে অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে থাকি, বিশেষত আমাদের নাট্য প্রদর্শনী আয়োজন করে থাকি। এবারে আমাদের চিত্রাঙ্গদার দুটি প্রদর্শনী হয়েছে, একটি বিকাল 5টায় এবং একটি সন্ধ্যা 7টায়। আমরা এই আয়োজনটার নাম দেই মঙ্গল নাট্যাভিনয়। এটা আমরা অনেক বছর ধরেই করছি নিয়মিতভাবে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা, যেটি নির্দেশনা দিয়েছি আমি, এবং এটি ব্যাপক দর্শক নন্দিত প্রযোজনা। এর মধ্যে আমরা 121টি প্রদর্শনী আগে করে ফেলেছিলাম। আমরা 14 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখে আমরা 122 এবং 123তম মঞ্চায়ন করলাম। সেই 2001 সাল থেকে শুরু স্বপ্ন দলের পথ চলা, তারপরে এর মধ্যে এই সময়টাতে প্রায় 122টা প্রদর্শনী হয়ে গেল। না, সেটি হচ্ছে এই একটি নাটকের শুধু চিত্রাঙ্গদার। আমরা 18টি প্রযোজনা করেছি। সবচেয়ে বেশি মঞ্চায়ন করেছি আমরা ত্রিংশ শতাব্দী একটি নাটক, সেটি করেছি 128টি মঞ্চায়ন। তারপরে এই চিত্রাঙ্গদা, এটির 123তম মঞ্চায়ন সম্পন্ন হলো। এটি 2011 থেকে আমরা করছি। চিত্রাঙ্গদাটা 2011 থেকে শুরু হয়েছে। বাহ, চমৎকার। চিত্রাঙ্গদা নাট্য প্রযোজনার কাহিনী এবং প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষেপে কিছু শুনতে চাই। চিত্রাঙ্গদার মূলত হচ্ছে এটি রবীন্দ্রনাথ ঠাকুর দুই রকম ভাবে লিখেছিলেন, একটি কাব্যনাট্য, একটি নৃত্যনাট্য। কাব্যনাট্য লিখেছেন যখন তার বয়স হচ্ছে 31 বছর অর্থাৎ 1892-তে, আর নৃত্যনাট্য লিখেছেন তার 44 বছর পর 1936-এ অর্থাৎ যখন তার বয়স হলো 75 বছর। তো রবীন্দ্রনাথ কেন লিখলেন এটা কাব্যনাট্য চিত্রাঙ্গদার ভূমিকাতে লিখেছেন। উনি বলছেন যে শান্তিনিকেতন থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ট্রেনে করে, দেখলেন যে রাস্তার পাশে অনেক ফুল ফুটে আছে, হলুদ, সাদা, বেগুনি ফুল ফুটে আছে। রবীন্দ্রনাথ ভাবলেন যে এই সূর্য যখন প্রখর হবে, সূর্যের তাপ, তখন ফুলগুলি যাবে মিলিয়ে। কিন্তু উনি ভাবলেন যে ফুলগুলো তো মিলিয়ে যাবে, কিন্তু প্রকৃতির অনেক ফল ধরবে। রবীন্দ্রনাথ বলছেন যে তখন আমার অন্তরের মধ্যে একটা অনুভূতি হলো। অনুভূতিটা কি? সুন্দরী যুবতী যদি অনুভব করে যে সে তার যৌবনের মায়া দিয়ে প্রেমিকের হৃদয় ভুলিয়েছে, তাহলে তার সেই স্বরূপকে আপন সৌভাগ্যের মুখ্য অংশে ভাগ বসাবার অভিযোগে সতীন বলে ধিক্কার দিতে পারে, এই যে তার বাইরের রূপ। অর্থাৎ সহজ করে বলতে গেলে কোনো রূপসী যদি হঠাৎ করে একদিন বুঝতে পারে যে তার প্রেমিক তাকে ভালোবেসেছে তার রূপের জন্যে, রবীন্দ্রনাথ বলছে ওইটা তার সতীন, যে তাকে কখনো আপন হতে দেয়নি। রবীন্দ্রনাথ বলছেন যে তখন আমার মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যানটির কথা মনে পড়লো, এবং তিনি লিখলেন কাব্যনাট্য চিত্রাঙ্গদা। সহজে কাহিনীটা হচ্ছে এরকম যে মণিপুর রাজার কন্যা হচ্ছে চিত্রাঙ্গদা, যে যার বাবার কোনো পুত্র সন্তান নেই বলে এই মেয়েটিকে ছেলেদের মতো করে বড় করা হয়েছে। সে নারীর কমনীয়তা শেখেনি, শিখেছে যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন হচ্ছে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, যিনি হচ্ছেন সুদর্শন এবং মহাবীর। এই অর্জুনকে দেখার পর তিনি হচ্ছে 12 বছরের জন্য ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে মণিপুর জঙ্গলে এসেছেন। এই অর্জুনকে দেখার পর চিত্রাঙ্গদা অনুভব করে আমি তো নারী, এবং তার মধ্যে প্রেম ভাব জাগ্রত হয়। কিন্তু অর্জুন যেহেতু ব্রহ্মচর্য ব্রতধারী আর চিত্রাঙ্গদা দেখতে সুন্দর নয়, অতএব অর্জুন তাকে প্রত্যাখ্যান করে এই অজুহাতে যে আমি ব্রহ্মচর্য ব্রতধারী। এতে চিত্রাঙ্গদার মধ্যে একটা অপমানবোধ তৈরি হয় যে পুরুষ তাকে অগ্রাহ্য করেছে। তখন সে প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তকে বলে যে পুরুষ আমাকে অগ্রাহ্য করেছে, আমাকে একদিনের জন্য অপরূপ সুন্দরী করে দাও। তো এর যন্ত্রণার কথা শুনে মদন বসন্ত তাকে 1 বছরের জন্য অপরূপ সুন্দরী করে দেয়। যথারীতি অর্জুনের প্রেমে পড়ে, কিন্তু অর্জুনকে পেয়েও চিত্রাঙ্গদার মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়। তাহলে অর্জুন কাকে ভালোবাসে, আমাকে নাকি আমার বাইরের রূপকে? বাইরের রূপ তো চিরস্থায়ী নয়। নানা ঘটনার মধ্যে শেষ পর্যন্ত চিত্রাঙ্গদা অনুভব করে যে নারী পুরুষের বাইরের রূপটা মূল কথা নয়, মূল কথা হচ্ছে অন্তঃশক্তি, এবং এটিই হচ্ছে মানুষের প্রকৃত পরিচয়। তো আমরা এই নাটকটির মধ্য দিয়ে আসলে নারী জাগরণের এক রকমের বার্তা রবীন্দ্রনাথ লিখেছেন, আমরা সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি। অর্থাৎ নারী পুরুষের মধ্যে আসলে কোনো নেই, মানে কি বলা যায় যে সমান অবস্থানটা যাতে তৈরি হয় এবং বিভেদ নেই, এবং তার অধিকারে যেন কোনো বৈষম্য না হয়, এই বার্তাটাই শেষ পর্যন্ত এই নাটকের মধ্যে দিয়ে আসে। বিশ্বের অন্যতম বিশিষ্ট নাট্যোৎসব ভারত রঙ্গ মহোৎসব 2024-এ আপনাদের চিত্রাঙ্গদা নির্বাচিত এবং মঞ্চস্থ হয়েছিল। সে প্রসঙ্গে সে গল্পটা যদি এটি অত্যন্ত ভালো লাগার অনুভূতি আমাদের। ভারত রঙ্গ মহোৎসব হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ভারতের জাতীয় নাট্য বিদ্যালয়, এরা আয়োজন করে প্রতি বছর, এবং এটি পৃথিবীর উল্লেখযোগ্য 5টি নাট্যোৎসবের অন্যতম। তো সেখানে সারা বিশ্ব থেকে নাটক আবেদন করে, ভিডিও সহ, অন্যান্য তথ্য সহ, এবং এখান থেকে ভারতের প্রায় 70-80টি নাটক বাছাই করে, সারা বিশ্ব থেকে হয়তো 10টা নাটক বাছাই করে। তো এখানে আমাদের 24-এ অর্থাৎ ওদের 23তম ভারত রঙ্গ মহোৎসবে আমাদের
চিত্রাঙ্গদা নির্বাচিত হয়েছিল। এবং এর আগে আবার আমাদের আরেকটা নাটক ৩০ শতাব্দী, সেটি 2015-তে আরেকবার নির্বাচিত হয়েছিল। তো এই উৎসবে ওরা, ভারত সরকার আমাদেরকে ভুবনেশ্বর অর্থাৎ ওড়িশা, ওখানে একটা প্রদর্শনী আয়োজন করেছে, আর দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রামাতে একটি প্রদর্শনী আয়োজন করছে। তো সেটি আমাদের জন্য একটা অনেক ভালো লাগার বিষয়। আর ছোট্ট একটা তথ্য বলি যে উড়িষ্যাতে ভুবনেশ্বরে যেখানে এই নাটকটার আয়োজন করা হয়েছে, রবীন্দ্রনাথ 1892 থেকে তার কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে বসে এই নাটকটি লিখেছেন। তো আমাদের অনুভূতিটা কাজ করছিল যে ওই 1892-তে ঠিক হয়ে গেছে যে বাংলাদেশের একটি দল, স্বপ্নদল, এই নাটকটি করবে, জাহিদ রিপন এটি নির্দেশনা দিবে এবং এই জন্মের আতুর ঘরে সেই নাটকের প্রদর্শনী হবে। কারণ চিত্রাঙ্গদার যেটা কাব্যনাট্য ভার্সন যেটা আমরা করি, এটা আসলে আমাদের আগে পৃথিবীর কোথাও নিয়মিত মঞ্চায়ন হয়নি। আচ্ছা, নৃত্যনাট্য যেটা, সেটা অসংখ্য দল করেছে, কিন্তু কাব্যনাট্যটা আমরাই প্রথমে নিয়মিত মঞ্চায়ন করছি। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে স্বপ্নদলের উদ্যোগে নাট্য মঞ্চায়ন এবং অন্যান্য বেশ কিছু আয়োজন সম্পন্ন হয়েছিল আমরা জানি। প্রতি বছর আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসকে ঘিরে আমাদের ৩০ শতাব্দী যুদ্ধবিরোধী একটি নাটক, সেই নাটকের মঞ্চায়ন করি। আর বিশ্ব নাট্য দিবস হচ্ছে 27শে মার্চ। তো এই দুইটা দিবসকে ঘিরে আমরা 27 তারিখে আমাদের ৩০ শতাব্দী নাটকের 128তম মঞ্চায়ন করেছি। এবং এই নাটকটা যেহেতু হিরোশিমা নাগাসাকি থেকে পরবর্তী যুদ্ধগুলো নিয়ে এবং প্রতি যুদ্ধের আপডেট তথ্য এখানে যুক্ত হয়, এইবারই প্রথম ইরানের বিরুদ্ধে যে ইসরায়েল আমেরিকার যুদ্ধ, সেই প্রসঙ্গগুলো যুক্ত হলো। এবং আমাদের অনুভূতিটা ছিল দর্শকদের সাথে নিয়ে আমরা আসলে এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এই যুদ্ধের। আর এই দিনের শোয়ের আরেকটা বিষয় ছিল যে আমরা একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে সংবর্ধনা দিয়েছিলাম। উনি হচ্ছেন কামরুজ্জামান বালার্ক। উনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রায় 32 বছর যাবৎ থিয়েটার চর্চা করেন এবং সম্প্রতি অস্ট্রেলিয়ার শিল্প সংস্কৃতির সবচেয়ে বড় যে পুরস্কার, মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া, অর্থাৎ সংক্ষেপে OAM বলা হয়, তিনি সেটি অর্জন করেছেন, যেটি বাংলাদেশে হয়তো স্বাধীনতা পুরস্কারের সমমানের। তো আমরা তাকে, যেহেতু বাংলাদেশে সেই সময় পেয়েছিলাম, আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছি। এবং আমাদের সাথে সেই দিন কামরুল হাসান লিপু নামে একজন ভদ্রলোক ছিলেন, চিত্রশিল্পী, যিনি জাপানের কাহাল আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যিনি ভিসি মহোদয়, উনিও আমাদের সাথে ছিলেন এই অনুষ্ঠানে। আমরা জানি স্বপ্নদলে যে নাটকগুলোর কথা আপনার মুখ থেকে শুনলাম, সেগুলো ছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় নাটক আপনাদের রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য মনোড্রামা বা একক অভিনীত নাটক হচ্ছে হেলেন কেলার, যেটি অস্ট্রেলিয়াতে সম্প্রতি আমন্ত্রিত হয়েছে এবং সেই সাথে মঞ্চায়ন হতে চলেছে আগামী জুন মাসে। সেটি সম্পর্কে আপনার অনুভূতি জানান। স্বপ্নদল থেকে আমরা এই পর্যন্ত 18টি প্রযোজনা মঞ্চে এনেছি। তো এই সকল প্রযোজনাই কম বেশি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে এবং আমরা নিয়মিত মঞ্চায়ন করে যাচ্ছি। তো হেলেন কেলার হচ্ছে আমাদের একমাত্র মনোড্রামা, অর্থাৎ একক অভিনীত নাটক। জোয়েনা শবনম এতে অভিনয় করেন, যিনি ব্যক্তিগত জীবনে সরকারি তিতুমির কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তো এই নাটকের আমরা 62টি মঞ্চায়ন করে ফেলেছি এ পর্যন্ত। এটি এই একেবারে কয়েকদিন আগে ফাইনাল আমন্ত্রণ পেয়েছে রেনেসা ড্রামা সোসাইটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। বাংলাদেশ থেকে রওনা হচ্ছে মে মাসের 28 তারিখে এবং এটি জুন মাসের 6 তারিখে এটি মেলবোর্নে মঞ্চায়ন হবে। ওখানে একটি বিখ্যাত অডিটোরিয়াম, যার নাম হচ্ছে চ্যান্ডলার অডিটোরিয়াম, সেখানে এটি মঞ্চায়ন হবে। তো এই নাটকটি আমরা বাংলাদেশে তো 62টা প্রদর্শনী করে ফেলেছি, যাওয়ার আগে আরও আমরা অন্তত 2-3টি প্রদর্শনী করব। আর নাটকের প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে বলি। এটি হচ্ছে হেলেন কেলার, যাকে বলা হয় বিশ্বের বিস্ময়, তার জীবন, স্বপ্ন, সংগ্রাম, স্বপ্ন, এইগুলো নিয়ে, অর্থাৎ ভালো লাগা ইত্যাদি নিয়ে। হেলেন কেলারের জীবনটা বিচিত্র। তিনি 1880-র 27শে জুন জন্মগ্রহণ করেছিলেন। আবার 1968-এর 1 জুন তিনি প্রয়াত হন, অর্থাৎ এই জুন মাসটা হচ্ছে হেলেন কেলারের জন্ম এবং প্রয়াণের মাস। তো হেলেন কেলার স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছিলেন, কিন্তু 19 মাস বয়সে তার একটা দুরারোগ্য ব্যাধি হয়। ব্যাধির কারণে সে বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি প্রতিবন্ধী হয়ে গেলেন, কিন্তু তার ছিল অসাধারণ মানসিক ক্ষমতা এবং তিনি একজন খুব কি বলা যায় যে মানবিক শিক্ষকের দেখা পেয়েছিলেন, অ্যান সুলিভান। তার অতি মানবিক প্রেরণায় তিনি আস্তে আস্তে নিজের মধ্যে শক্তি সঞ্চার করেন। তিনি ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রথম তিনি অন্তঃছাত্রী হিসেবে অনার্স করেন, মাস্টার্স করেন, PhD করেন। তো তার জীবন, স্বপ্ন, সংগ্রাম, কল্পনা নিয়ে এই নাটকটা। এবং এই নাটকটা ওই সমকালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালে পৃথিবীর সকল উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সাথে তার একটা সম্পর্ক ছিল, অর্থাৎ তাদের সাথে তিনি দেখা করতে গেছেন। তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, নারী অধিকারের সপক্ষে কথা বলেছেন, মানবাধিকারের সপক্ষে কথা বলেছেন, আণবিক অস্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন, এই সকল কিছু নিয়ে। এবং রবীন্দ্রনাথের সাথে তার 2বার দেখা হয়েছিল এবং রবীন্দ্র দর্শন দ্বারা তিনি খুব প্রভাবিত ছিলেন। তো পাশ্চাত্যের একজন আপাত অসহায় নারী রবীন্দ্র দর্শন দ্বারা কীভাবে প্রভাবিত হয়ে জীবনযুদ্ধে এগিয়ে গেলেন, আমাদের এই নাটকের গবেষণাটা আছে সেখানে, এবং এটি দর্শক খুব গ্রহণ করে।
এত চ্যালেঞ্জিং একটা চরিত্র, নিশ্চয়ই সেটাকে এইভাবে দেশের বাইরে উপস্থাপন করার জন্য আপনাদের এখানেও প্রস্তুতির মধ্যে বেশ একটা লম্বা সময় কাটাতে হয়। হ্যাঁ, এই যে 62টা শো যে আমরা করেছি তার মধ্যে 4টা শো কিন্তু ভারতের 4টা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আমন্ত্রণে করে এসেছি আমরা। আচ্ছা। আর কোভিড কাল এবং পরবর্তী সময় যে অনলাইন ফেস্টিভ্যাল হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে অভিনয় করছে অথবা রেকর্ডেড জিনিস সম্প্রচার হচ্ছে, এরকম 6টা উৎসবে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই নাটকটা স্ট্রিমিং হয়েছে। এই যে এখন আমরা বলে থাকি যে থিয়েটারে নাটকের মঞ্চায়ন হলে সেখানে দর্শকদের একটু স্বল্পতা দেখা যায়, সেটা আপনারা কি আসলে ওভাবে অনুভব করেন? বা এই যে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের স্বপ্নদল এগিয়ে চলেছে, সেই জায়গাটিতে যখন আপনারা যাচ্ছেন তখন আসলে এই ব্যাপারটাকে আপনারা কিভাবে অনুভব করেন? দর্শকের সংকট তো মানে অর্থাৎ কিছু কি বলা যায় যে বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে তো সারা বাংলাদেশ বা সারা বিশ্বই গেছে। তো কিছু দর্শকের সংকট হয়েছে, আবার আমাদের নাটকগুলোতে আমরা বেশ কিছু দর্শকও পাই এবং অনেক দর্শক আছে, ধরা যাক চিত্রাঙ্গদা হয়তো 15বার দেখেছেন বা উনি অন্যদেরকে আসতে বলেন। এই যে আমরা পয়লা বৈশাখে শো করলাম, প্রায় 3 ভাগের 1 ভাগ টিকিট কিন্তু আমাদের শোয়ের বেশ কয়েকদিন আগেই বিক্রি হয়ে গেছে। তো সেই হিসেবে আমরা মনে করি যে আসলে লেগে থাকলে দর্শক সেই জিনিসটাকে গ্রহণ করে এবং যদি জিনিসটা মানসম্পন্ন হয়। স্বপ্নদলকে নিয়ে আপনার আগামী পরিকল্পনা কি রয়েছে? স্বপ্নদল থেকে তো আমরা নিয়মিত নাট্য মঞ্চায়ন করে যাই, প্রতি মাসে অন্তত 2-3বার আমরা করি। যেহেতু আমরা হেলেন কেলেনে অস্ট্রেলিয়া যাচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা হেলেন কেলেনের 2-3টা প্রদর্শনী করব। আমরা একটি কর্মশালা করতে যাচ্ছি, প্রতি বছর আমরা একটি করে কর্মশালা করি। সেই কর্মশালার মাধ্যমে আমরা নতুন সদস্যদের আহ্বান করব, তারপর নতুন পুরাতন মিলে আমরা নতুন নাটকের কাজ শুরু করব এবং আমাদের পছন্দের মধ্যে সেলিম আল দীন বা রবীন্দ্রনাথ সব সময় অগ্রাধিকার জায়গায় থাকে। তো আমরা হয়তো সেলিম আল দীনের কোনো একটা নতুন নাটকের কাজ খুব তাড়াতাড়ি শুরু করব। আমরা প্রায়শই বলে থাকি যে তরুণ প্রজন্ম আসলে নাটক থেকে বা মঞ্চ নাটক থেকে অনেকটা দূরে। তো সেই জায়গাটিতে কাজ করার ক্ষেত্রে বা তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে বা আপনাদের দিক থেকে আপনারা কোনো পরিকল্পনা করে থাকেন কিনা? তরুণ প্রজন্ম তো নানা কারণে মানে কি বলা যায় যে নানা সংকটের মধ্যে আছে। তো সেই সংকট মানে কি, ধরা যাক অনলাইন, ফেসবুক, টিকটক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি, এগুলোর খুব ভালো দিক আছে, আবার কতগুলো খারাপ দিক আছে। তো তরুণ প্রজন্মকে যদি ভালো দিকটা উদ্বুদ্ধ করা যায়, নিঃসন্দেহে এখান থেকে অত্যন্ত ভালো ফল আসতে পারে। আর আমরা থিয়েটার থেকে যেটা মনে করি যে আমাদের থিয়েটারে যারা যুক্ত হবে অথবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা যুক্ত হবে, তারা একরকমের বেঁচে যাবে সকল খারাপ কিছু থেকে। কারণ আমাদের এক সেলফ সেন্সরশিপ তৈরি হয় যে আমরা বুঝতে পারি যে কতটুকু পর্যন্ত করতে হবে, কতটা করতে হবে না। আর কালচারাল অ্যাক্টিভিটিস অর্থাৎ শুধুমাত্র শরীরের যে ক্ষুধার নিবারণ করি খাবার বা ইত্যাদির মধ্য দিয়ে, সেটি এক ধরনের, কিন্তু মনের একটা ক্ষুধা আছে। এই মনটাকে সুস্থ করার জন্য, মনটাকে পরিপুষ্ট করার জন্য শিল্প সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কিন্তু আমাদের জড়িত হতে হবে। কারণ সুস্থ মন সুস্থ শরীর দুটো মিলেই কিন্তু পূর্ণাঙ্গ সুস্থ বলা যায়। এবং এটা পৃথিবীর সব দেশে কিন্তু একটা বড় অংশ বাজেটের ব্যয় করা হয় কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য। আপনারা দেখবেন যে আমাদের পাশের দেশ, সেখানে 1960-এ ন্যাশনাল স্কুল ড্রামা তৈরি করেছে, রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় 1960-এর পুনে ফিল্ম ইনস্টিটিউট তৈরি করেছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ভারতের ফিল্ম সারা বিশ্বকে শাসন করছে, অর্থাৎ সকল কিছুর বিপরীতে হলিউডের বিপরীতে বলিউডের ফিল্মগুলো দাঁড়িয়ে আছে সারা বিশ্বে, এবং এটা এখন একটা কমার্শিয়াল বাণিজ্যের বিষয় হয়ে গেছে। তো আমাদের এরকম দূরদর্শী পরিকল্পনা নিতে হবে সরকারের, যে আমরা 20 বছর পরে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে কোথায় যেতে চাই, সংস্কৃতি নিয়ে কোথায় যেতে চাই। আর আমি যেটা মনে করি যে আমাদের বাংলা সংস্কৃতি আসলে পৃথিবীর সবচাইতে শক্তিশালী সংস্কৃতি। যদি আমরা এটাকে সঠিকভাবে লালন করতে পারি, চর্চা করতে পারি, তাহলে দেশও এগিয়ে যাবে। ইংল্যান্ডে যেমন আমরা গিয়েছিলাম 2015-তে, সেখানে বিশ্বাস করা হয় একটি দেশ আসলে কত উন্নত, ওর থিয়েটার কত উন্নত, সেটা থেকে বোঝা যাবে ওই দেশটা কত উন্নত। তো আমি নতুন প্রজন্মকে আহ্বান জানাই বা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই যে থিয়েটারকে পৃষ্ঠপোষকতা করা হোক, শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করা হোক, দেশ এমনিতেই এগিয়ে যাবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা থিয়েটার দেখতে আসুন। আমরা অনেক আন্তরিকতা নিয়ে এই বৈশ্বিকতার সময়ে সকল রকম বৈশ্বিক ভাবনা বাদ দিয়ে আমরা থিয়েটারটা করি, আপনাদের জন্য আমরা অপেক্ষা করি। আপনারা থিয়েটার দেখতে আসুন, স্বপ্নদলে থিয়েটার দেখতে আসুন, অন্য দলে থিয়েটার দেখতে আসুন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন। দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে এবং আমরা সবাই একটি সুষ্ঠু ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। অশেষ ধন্যবাদ। এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4।
আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, জীবন এক প্রতিযোগিতার মতো, যেখানে মানুষ অপরাধের শিকার না হয়ে অপরাধী হতে চায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।